আপনি আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, আল্লাহ যেন ওকে আজকে শহীদ হিসেবে কবুল করে। 4 আগস্ট 2024 সকাল 9টায় শহীদ ওসমান আন্দোলনে যাওয়ার আগে আমাকে ফোন দিল, আব্বু তুমি আমাকে মাফ করে দিও। আমি বললাম, আব্বু কেন? বলল যে আমি আজকে আন্দোলনে যাব, আমাকে তুমি মাফ করে দিও। তা আমি বলল, বাবা দেশের পরিস্থিতি ভালো না, যায় না। ওসমান আমাকে উত্তর দিল, আব্বু সব বাপ মা যদি এইভাবে সন্তানদেরকে নিষেধ করে তাইলে জালিম সরকার বিতাড়িত হবে না। আমার মনে টানে, আমার দিলে টানে, আমরা নামলে এই স্বৈর শাসক, এই জালিম সরকার পতন হবে ইনশাআল্লাহ। এই কথা বলেই সে চলে গেল। সারা রাত 3 আগস্ট সারা রাত তার মাকে বোঝানোর পরে তার মা যখন ওসমানকে অনুমতি দেয় নাই, সর্বশেষ ওসমান তার মাকে বলে, আম্মু আপনি কি শহীদের মা হতে চান না? আপনাকে আব্বুকে শহীদের মা বাপ বলুক, এটা কি আপনি চান না? তো সকাল 9টায় তার মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আম্মু আপনি আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, আল্লাহ যেন ওকে আজকে শহীদ হিসেবে কবুল করে। আসলে ওসমান এভাবে চলে যাবে, এটা কেন জানি সে বুঝতে পারছে। তার বড় ভাইয়ের কাছে সে মাপ চাইল, তার বোনের কাছে সেটা চিঠি লিখলো যে আমি আগামীকালকে আন্দোলনে যাব, আর যদি ফিরে আসতে না পারি ছোট বোন আমাকে মাফ করে দিও, আব্বু আম্মুর খেয়াল রাখিও। তো শহীদ ওসমান শহীদ হবে এটা সে কেন যেন বুঝতে পারছে। সে তার মাকে আগেই বলছে যে আমি যদি কখনো শহীদ হয়ে যাই, আমি যদি কখনো শহীদ হই আম্মু আপনি আমাকে ধোয়েন না। তো তার আম্মু বলছে, কেন? আপনি জানেন না শহীদদের লাশ ধোয় না। তার কথা মতোই তাকে যে রক্ত মাখা জামা কাপড় থেকে লক্ষ্মীপুর থেকে আসছে, ওই রক্ত মাখা জামা কাপড় দিয়ে কবরে দাফন করেছি, কবরে শোয়াইছি। কবরে প্রায় 2-3 হাত পানির মধ্যে তাকে শোয়াইছে। ঠিক 1 মাস পর তার লাশ রাষ্ট্রীয় আদেশে উঠানো হয়েছে। আমি ঠিক যেইভাবে তাকে কবরে শোয়াইছি ঠিক ওইভাবে আবার ওসমান কবর থেকে ওইভাবে উঠেছে। তার শরীরের কোনো জায়গায় পছন ধর নাই, যে দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল। ঠিক আমি যেইভাবে তাকে শোয়াইছি ওইভাবে 1 মাস পর তার লাশ উঠেছে। আমাকে দম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠেছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না, এটা লাশ হইতে পারে না। অন্যান্য ডোমদেরকে বলে এই লাশ সম্মানের সহিত গাড়িতে উঠাও, এটা লাশ না। তাকে যখন এখান থেকে নাভি পর্যন্ত কাটা হইল, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলল তার ভিতরে বুলেট পেয়েছি আমরা 7টা, আর সবগুলা বুলেট পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেছে। আমাকে ডাক্তার বলল আপনার ছেলেকে অসংখ্য গুলি করা হয়েছে, সব গুলিগুলো পিছন দিয়ে ঢুকছে। তো আসলে ওসমান এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক এভাবে কবুল করবে ধারণাই করতে পারি নাই। তো আমার
একটা কথা সেটা হলো যে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে এই শহীদদেরকে নিয়ে অনেকেই ভাগাভাগি করা শুরু করছে, অনেকে ভাগাভাগি করতেছে শহীদদেরকে নিয়ে। আল্লাহর ওয়াস্তে কোন রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না, এরা কোন রাজনৈতিক দলের না, এরা দেশের সম্পদ, এরা দেশের সম্পদ। এরা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই শহীদ ওসমানকে আমরা যখন 1 মাস পরে তুললাম কবর থেকে, আমি কাবা শরীফ থেকে হেরামের কাপড়, সাদা একটা কাপড় তাকে জড়াই দিলাম। দেওয়ার পরে তাকে দেখলাম পিছনের সামনে রক্ত। তা আমি এক লোকে জিজ্ঞেস করলাম, রক্ত আসছে কে কোত্থেকে? তা আমাকে এক আলেম বলতেছে, আল্লাহ যে বলছে শহীদদের জীবিত, সেটাই তার প্রমাণ। 1 মাস পর তাকে যখন কাটা হয়েছে এই থেকে এই পর্যন্ত পিছনের সামনে তার রক্ত ভেসে গেছে। মনে যে এই মাত্র মারা গেছে, মনে যে এখন মারা গেছে। আমি তার শরীর ধরে দেখলাম, তার শরীর গরম, মনে যে এখন মারা গেছে সে। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা প্রোগ্রাম এই স্বৈর শাসক থাকলে, এই প্যাসিস্ট হাসিনা থাকলে করা